পড়ছেন কোনো না কোনো বইয়ে, কোথাও না কোথাও। সো রিঅর্ডার প্যারাগ্রাফে আবার ব্যক্তি জীবনীও আসে। এই যে দেখেন, প্লেটো নামে একটা মানুষের ব্যক্তি জীবনী এখানে দিয়ে দিছে। এখানে আপনাকে সে 4টা বাক্য দিছে। এই হলো 4টা বাক্য। আমাদের কাজ কি? এই 4টা বাক্যকে উল্টাপাল্টা করা আছে, এটারে গোছানো। আগেরটা পরে, পরেরটা আগে, এরকম করে উলট পালট করে দেওয়া আছে। এসএসসি এইচএসসি তে বোধহয় 10-12টা থাকতো, যতদূর মনে পড়ে। ওইখানে যেটা হইতো, জোড়া মেলা লাগতো না, নাম্বার হইতো। কিন্তু এখানে জোড়া না মিললে নাম্বার হয় না। এটা আরেকটা সমস্যা রিঅর্ডার প্যারাগ্রাফের, মানে ফুল নাম্বার না পাওয়ার একটা বাধা। সেটা কেমন? ধরেন আপনার এখানে এই গল্পের প্রথম বাক্য এটা হবে। এটাকে কেমনে তুলতে হয়? উপরে ডাবল ক্লিক করে টেনে উপরে ছেড়ে দিলেই হয়। এই যে, ওকে, এই টেনে নিয়ে ছেড়ে দিবেন যেখানে, সেখানে সে বসছে। আচ্ছা, গেল। এবার এটা যে 1 নম্বরে বসছে, এসএসসি এইচএসসি তে তাতেই আপনার 1 নম্বর দিয়ে দিত, মানে যারটা তার জায়গায় বসলেই হলো। কিন্তু এইখানে এটা 1 নম্বরে বসার পরেও আপনি নাম্বার পাবেন না, যদি না 2 নম্বরেরটা কারেক্ট না হয়। তার মানে এখানে আগেরটা তার পরেরটার সাথে জোড়া যদি মিলে তখন গিয়ে নাম্বার আসে। ধরেন বিষয়টা এরকম, এখানে 4টা বাক্য লিখা আছে। লিখা আছে, লোকটির নাম শুক্কুর আলী। শুক্কুর আলীর বয়স 30। শুক্কুর আলী বিদেশে সিমেন্টের কারখানায় কাজ করে। শুক্কুর আলী মাসে লক্ষ টাকা আয় করে। এই হলো বাক্যের সিরিয়াল। তাহলে বাক্যের প্রথমে কি ছিল? লোকটির নাম শুক্কুর আলী। তারপরে ছিল কি? শুক্কুর আলীর বয়স 30। এখন আপনি প্রথম বাক্যে ঠিকই বসাইছেন লোকটির নাম শুক্কুর আলী, এখনো নাম্বার পাবেন না। যতক্ষণ আপনি 2 নম্বর বাক্যে না বসাইতে পারবেন শুক্কুর আলীর বয়স 30, ততক্ষণ এখানে নাম্বার আসবে না। অর্থাৎ শুক্কুর আলী একজন ব্যক্তি, শুক্কুর আলীর বয়স 30, এই দুইটা যখন মিলবে তখন গিয়ে 1 নম্বর হবে। তার মানে 1-এর সাথে 2 মিললে 1 জোড়া, 2-এর সাথে 3 মিললে দ্বিতীয় জোড়া, 3-এর সাথে 4 মিললে তৃতীয় জোড়া। অর্থাৎ এখানে 4 বাক্যে 3টা জোড়া তৈরি হয়। সো বাক্য 4টা, পয়েন্ট 3টা। মাঝে মাঝে এখানে 5টা বাক্য দিতে দেখা যায়। 5টা বাক্য দিলে জোড়া হয় 4টা, আর এখানে 4টা বাক্য জোড়া হয় 3টা। এখানে আরেকটা সমস্যা, মাঝখানে যদি একটা খালি উলটপালট হয়, পরে পুরাটাই উলটপালট, মানে পুরাটাই জিরো হয়ে যায় অনেক সময়। যেমন ধরেন এই বাক্যটাতে লিখা আছে লোকটির নাম শুক্কুর আলী। এখানে লিখার কথা ছিল শুক্কুর আলীর বয়স 30, কিন্তু আপনি ভুলে এখানে উঠাই দিছেন শুক্কুর আলী বিদেশে সিমেন্টের কারখানায় কাজ করে। আর শুক্কুর আলীর বয়স 30 ওইটা নিয়ে গেছেন তার নিচে। আর লাস্টে শুক্কুর আলী বিদেশে লক্ষ টাকা আয় করে। লাস্টেরটাও ঠিক আছে, প্রথমটাও ঠিক আছে, জাস্ট মাঝখানের দুইটা, একটা আগে গেছে একটা পরে গেছে, পুরোটা জিরো হয়ে গেছে। বাট আপনার কিন্তু দুইটা কারেক্ট হয়েছে, উপরেরটা লাস্টেরটা, মানে 4টার মধ্যে 2টা কারেক্ট, মানে কি 50%, অর্ধেক সঠিক হওয়ার পরও নাম্বার জিরো। বিকজ অফ এখানে লোকটির নাম শুক্কুর আলী, কারেক্ট। লাস্টে বসছে শুক্কুর আলী লক্ষ টাকা আয় করে, কারেক্ট। কিন্তু শুক্কুর আলীর নামের পরে বসার দরকার ছিল শুক্কুর আলীর বয়স। তারপরে শুক্কুর আলী কি করে, তারপরে আসবে সে যেটা করে সেটার থেকে সে আয় করে। এটারে বলে কন্টেক্সচুয়াল অ্যাবিলিটি। এখানে এটা আছে। বিষয়টা একটু বুঝেন, এখানে সমস্যাটা পাকছে কই। কেন এখানে রিডিং এক্সপিরিয়েন্সের দরকার? এই জন্য যে আমরা 4টা বাক্য আজকে উদাহরণ হিসেবে নিয়েছি। প্রথম বাক্যের নাম লোকটির নাম শুক্কুর আলী। এখন শুক্কুর আলীর পরে যদি আপনি তার বয়স না যদি বসান, শুক্কুর আলী বিদেশে সিমেন্টের কারখানায় কাজ করে, কথা কি ভুল হবে? ভুল হবে না তো। তারপরে যদি লিখেন শুক্কুর আলীর বয়স 30, সমস্যা নাই তো। লাস্টে গিয়ে লিখলেন শুক্কুর আলী বিদেশে লক্ষ টাকা আয় করে, প্রবলেম নাই। কিন্তু পিটির রিঅর্ডার প্যারাগ্রাফে নাম্বার আসবে না। এইখানে গল্পের সিরিয়ালটা মেনটেন করতে হয়। লোকটির নাম শুক্কুর আলী, এবার আসবে শুক্কুর আলীর নামের পরে তার বয়স দিতে হবে, এবার তার বয়স। এবার শুক্কুর আলী কি করে, তার পেশা। এবার পেশা থেকে সে আয় করে, তাহলে পেশার পরের বাক্য হইতে হবে আয়েরটা। এখানে এই ক্রনোলজিটা মেনটেন করতে হয়। আদারওয়াইজ আপনি দেখবেন অনেক গল্প আপনার মনে হবে ঠিক আছে, সঠিক সঠিক, কিন্তু দেখবেন এখানে গিয়ে নাম্বার ওঠে না। এই জন্য ওরা নিজেরাও বলছে যে রিঅর্ডার প্যারাগ্রাফে ফুল নাম্বার পাওয়াটা আসলেই ডিফিকাল্ট। এখানে রিডিং এক্সপিরিয়েন্স খুব ভালো না হইলে হয় না। এখন আপনি এটা বুঝবেন কেমনে যে শুক্কুর আলীর নামের পরে বয়স বসাইতে হবে? তাহলে এরকম আপনাকে শুক্কুর আলী, আক্কাস আলী, উমুক আলী, তুমুক আলীর বহুত জীবনী আগে পড়া লাগবে, রাইট? এটাই তারা বলছে, রিডিং এক্সপিরিয়েন্স থাকলে এখানে ভালো করা যায়। কিন্তু আমাদের এত সময় নেই, কোনো প্রবলেম নেই। রিঅর্ডার প্যারাগ্রাফের নাম্বার মাত্র 9 নাম্বার।
আপনার এখানে ফুল নাম্বারের দরকার নেই, আপনি টেনে টুনে অল্প পাইলেও চলবে। ওকে, কিন্তু এটার গুরুত্বহীন ভাবা যাবে না। এই জন্য কি করে রাখবেন, প্রেডিকশন ফাইলে যে 40-45টা ওরা দেয়, এই 40-45টা আপনি একবারে ঠোঁটস্থ করে ফেলবেন, বুঝছেন কিনা? এই 40-45টা একদমই মুখস্থের মতো করে রাখবেন। যদি কারো পক্ষে সম্ভব হয় যে ভাই আমার অনেক সময় আছে, আমি রিঅর্ডার প্যারাগ্রাফে আমি বুঝছি যে এটাতে মানে করতে গেলেই দেখবেন প্যাচ লেগে যাবে। আপনি যদি মনে করেন যে আমার অল কোয়েশ্চেনে আছে এখানে অল কোয়েশ্চেনে আসে 757টা, আমি এখান থেকে 500 করে রাখবো মুখস্থ টাইপ। এখান থেকে দুইটা আসে। আর আজকাল তো দেখতেছেন প্রশ্ন কমন পড়ে আমাদের রচনা থেকে ইদানিং। আমাদের বেশ কয়েকজন 53 ব্যাচের রচনা কমন পেয়েছে, সেদিন একজন পাইছে ইনোভেশন। টেলিভিশনটা বেশ রিপিটিটিভ হয়ে গেছে, আবারও সেদিন টেলিভিশন একদিন আরেকটা আসছে। তারপরে আপনাদের ব্যাচে সাজ্জাদ আছে, ওর এক ভাই পরীক্ষা দিছিল ওই দিন, ওনার আসছে ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। তার মানে অ্যাপিউনি থেকে প্রশ্ন আসে। আর এত প্রশ্ন না আসে যাবে কই, দুইটা প্রশ্নের জন্য 757টা প্রশ্ন দিয়ে রাখছে। এগুলো তো পরীক্ষা থেকেই কালেক্ট করা। তো 757টার ভিতরে দুইটা কমন পড়বে না? এত বড় সাজেশন তো আমাদের স্কুল কলেজেও পড়ায়নি। দুই প্রশ্নের জন্য সর্বোচ্চ 20টা পড়াইছে স্যার। সেখানে আমাদের প্রেডিকশন ফেলেই 43টা আছে। আপনি যদি মনে করেন প্রেডিকশনের 43টা শেষ, আমি এখান থেকে আরো 1-200 অল কোশ্চেন থেকে করে রাখি। কারণ রিঅর্ডার প্যারাগ্রাফটা অনেকটা ভেজাইল্লা টাইপের। ওই যে বললাম লোকটির নাম শুক্কুর আলী, তারপরে আপনি বসাবেন তার বয়স 30, আরেকজন বলবে শুক্কুর আলী বিদেশে থাকে। দুজনেরটাই তো সঠিক, কিন্তু ঘটনা হচ্ছে গল্পের সিরিয়াল না মিললে এখানে নাম্বার হয় না। এটা একদম সূক্ষ্ম ব্যাপার, এটা ধরাটাও খুব টাফ। আচ্ছা, এখানে আমরা একটা দেখলাম প্লেটো আছে, মোটামুটি বুঝে গেছেন। প্লেটো একটু কঠিন হবে এটা। ইজি দিয়ে শুরু করি, এটাতে আবার ফিরবো, তাহলে মনে রাখেন 414তে আবার আসবো। প্রথমেই কঠিন অঙ্ক করাইলে ক্লাসের পোলাপান ভাববে গণিত বোধহয় কঠিন। আমাদের এক স্যার বলতে এরকম। দাঁড়ান একটা সোজা বের করে আসি, অনেকগুলোই তো আছে মনে করে নি। দাঁড়ান একটা সার্চ করে একটু বের করি, ছোট টাইপের একটা বের করি, হ্যাঁ। তারপরে আবার এটাতে ফিরবো। আচ্ছা পাইছি একটা, হ্যাঁ একটা সোজা আছে। এক সময় এটা অনেকবার আসতো, ওই যে শর্ট লিখে সার্চ করার পরে আসছে আর কি। এটা ফ্রেশ ওয়াটার প্রচুর আসতো এক সময়। ইভেন এটা একটা সময় প্রেডিকশন ফেলে সবার আগে থাকতো। এখনো আছে, প্রেডিকশন ফেলে দ্বিতীয় পেজে চলে গেছে এখন। আহ, আবার কালকে আপনি দেখতে পারেন এটা প্রথম পেজেও আসতে পারে। এটা মোটামুটি ওকে, হ্যাঁ এটা মোটামুটি। এটা দিয়ে শুরু করি, তারপরে কঠিনটাতে আবার যাব। এটা অতটা কঠিন না, বোঝার জন্য এটা দিয়ে স্টার্ট করলাম। খাতায় লিখেন 721। 414তে আবার ফিরতেছি, ওটা একটু হার্ড আছে। আচ্ছা, 721-এরটা দেখেন, এটার নাম ফ্রেশ ওয়াটার। পরীক্ষার হলে এরকম কোনো হেডিং থাকবে না, শুধু থাকবে চারটা অপশন। আপনার কাজ কি টেনে টেনে আগেরটা পরে পরেরটা আগে ম্যাচ করাবেন আর কি। আর এক্সামের হলে যেটা হয় এইভাবে থাকে না। এক্সামের হলে বাম পাশে একটা বাক্স থাকে, বাম পাশের বাক্সের ভিতরে 4টা 5টা থাকে, আর ডান পাশের বাক্সটা খালি থাকে। আপনি বাম পাশের বাক্স থেকে টান দিয়ে নিয়ে ডান পাশের বাক্সে ফেলতে পারেন, অথবা বাম পাশের বাক্সে ক্লিক করে ওইখানে একটা তীর চিহ্ন থাকে, তীর চিহ্ন দিলে ওটা পরের বাক্সে চলে যায়। এগুলো আপনি মক টেস্ট দিবেন যখন আগামী ক্লাসে, এমনিই ক্লিয়ার হয়ে যাবেন। পাশাপাশি আমাদের কি যেন এক্সাম ফিটনেসের ক্লাস তো আছেই, রেকর্ডেড ক্লাস, সেখানেও বলা আছে। ওকে, আপাতত শুধু শুনে রাখেন, মক টেস্ট দিলে ক্লিয়ার হবে। আর এই প্র্যাকটিসের সময় ডাবল ক্লিক করে উপরে নিচে উঠা উঠি। ওকে, এবার আসেন আমাদের এখানে কি নোট করলেন। প্রিঅর্ডার প্যারাগ্রাফে যেটা নোট করলেন, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গল্পের ক্রমটা বোঝা, গল্পের সিরিয়ালটা বোঝা। মনে রাখেন নামের পরে বয়স আসবে, বয়সের পরে সে কি করে সেটা আসবে, আর সে যেটা করে সেটাকে স্যালারি, মানে স্যালারি আসে, তাহলে ওইটার পরে স্যালারির বাক্য বসবে। তো বিষয়টা এরকম, লোকটির নাম শুক্কুর আলী, সে মাসে 1,00,000 টাকা আয় করে। আপনার কাছে এটা প্রবলেমেটিক না, কিন্তু পিটির কাছে এটা নাম্বার দিবে না। কারণ শুক্কুর আলীর পরে তার স্যালারি বললে সমস্যা কি, কিন্তু এইখানে বলতে হবে স্যালারিটা আসে কোত্থেকে, সেটা যদি থাকে প্রশ্নের ভিতরে তাহলে ওই বাক্যটা আগে দিতে হবে। এইখানকার গল্পগুলা প্রত্যেকটা এরকম। এটা একদমই একটা সূক্ষ্ম ব্যাপার, এটা আপনি কোথাও কোনো ভিডিওতে ওভাবে আলোচনায় দেখবেন না, বা কোনো জায়গায় আপনি ওভাবে শুনবেনও না। তো এই জিনিসটা যদি বুঝতে পারেন, এটার নামই রিডিং এক্সপিরিয়েন্স, তাহলে আপনি এখানে ভালো।
আর যদি এটা না ধরতে পারেন, বাসায় যদি দেখেন না খুব একটা ধরতে পারছি না, বারবারই ভুল হচ্ছে, তাহলে আমার মতে আপনার এই প্রেডিকশন ফাইলটা পুরোটা মুখস্থের মতো করে রাখেন। সময় হাতে থাকলে, পরীক্ষা যদি দিতে দেরি হয়, আরো 1-150 এখান থেকে অ্যান্সার দেখে দেখে শুধু দেখে রাখেন। কমন পড়লে আপনি এখান থেকে ওটার জন্য ফুল নাম্বার পান। 9 নাম্বার কম না, আবার খুব বেশিও না। আবার একটা সমস্যা কি, জোড়া না মিলে নাম্বার কাটা যায়। তো এই জন্য 9 নাম্বার অনেক সময় ওই হিসেবে অনেক বেশি। কারণ 9-এর মধ্যে অর্ধেক হইলেও তো লাভ হচ্ছে না, যদি জোড়া না মিলে তখন তো 0 হয়ে যাচ্ছে। 2টা বা 3টা আসবে, 2টা 3টা মিলে 9 নাম্বার। ওকে, এখন আসেন কিছু নিয়ম নীতি লিখবেন খাতায়। হ্যাঁ, আমরা কিছু রুল পড়াই, এই রুলগুলো আপনার এখানে হেল্প করবে আর কি। তবে যত রুলই পড়েন, যত ভিডিও দেখেন না কেন, মূল থিম কিন্তু ওইটাই। মূল থিম ওইটাই, আপনাকে গল্পের এক বাক্য বের করার পরে ওই বাক্যের সাথে রিলেটেড পরের বাক্য বের করতে হয়। ধরেন বের করলেন আপনি লোকটি, অথবা আপনি বের করলেন এরকম, মিস্টার ডেভিড একজন ভালো ডাক্তার। এবার আপনার মাথায় খাটবে এই বাক্যে কি বলছে, সে একজন ডাক্তার। এবার আরো 2-3টা বাক্যের মধ্যে যেই বাক্যে ডাক্তারি করে রুগীর কথা লিখে থাকবে, ওই বাক্যটা আসবে তারপর। অর্থাৎ আগের বাক্যটার সাথে সম্পর্কিত থাকে পরের বাক্যটা। ধরেন বিষয়টা এরকম, মিস্টার ডেভিড একজন ভালো ডাক্তার। আরেকটা বাক্য আছে, মিস্টার ডেভিডের বাড়ি অমুক জায়গায়। আরেক বাক্য আছে, মিস্টার ডেভিড 36 বছর বয়সী। আরেক বাক্যে আছে, মিস্টার ডেভিড কিডনি রোগের চিকিৎসা করেন। তাহলে বলেন তো, মিস্টার ডেভিড একজন ডাক্তার, এই বাক্যের পরে কোন বাক্যটা দিবেন? আপনি যদি দেন মিস্টার ডেভিড একজন ডাক্তার, মিস্টার ডেভিডের বাড়ি যশোর, সমস্যা নেই তো, গল্প তো হবেই, কিন্তু দিবেন কোনটা? এইটা হলো রিঅর্ডার প্যারাগ্রাফের মূল ট্রিকটা। এটারই তারা বলছে রিডিং এক্সপিরিয়েন্সে তুমি ভালো না হলে এখানে ভালো করতে পারবে না। হ্যাঁ, অনেকে লিখছে কিডনি রোগের কথা লিখবো, রাইট। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সবসময় এটা মনে রাখেন। 2টা উদাহরণ দিলাম, একটা শুক্কুর আলী আর একটা মিস্টার ডেভিড। আমাদের এখানে অনেক ডাক্তার ভাই বোন আছেন, এটা মনে রাখতে হবে। এখানে সিম্পলি জাস্ট যেই বাক্যটা থাকবে, তার পরের বাক্যটা ওই বাক্যটার উপরে নির্ভর করে। আপনি গল্প উল্টাপাল্টা করে সাজাইলে হবে না। গল্প হবে, মানুষের কাছে বলার মতো হবে। রিঅর্ডার প্যারাগ্রাফে নাম্বার ওঠে না, ওরা এটা এভাবে রেখে দিছে। তাহলে এইটাই হলো মূল থিম। এখন এই থিম তৈরি করার জন্য আপনি ভিডিও দেখেন ইউটিউব থেকে, অথবা আমরা আজকে এখন যে রুল পড়বো ওই রুল পড়েন, আপনি নিজে থেকে কিছু করেন, না পারলে মুখস্থ করেন। সবই উদ্দেশ্য এই থিমটা তৈরি করার জন্য। এটাই হলো এখানকার কন্টেক্সচুয়াল অ্যাবিলিটি। অলরাইট, মূল থিমটা বুঝছেন। ডেভিডের কথা মনে রাখেন, ডেভিড একজন ডাক্তার, এবার দিতে হবে তিনি কিডনি রোগের চিকিৎসা করেন। ওকে, আর যদি আসে এরকম, ডেভিড নামের একজন ডাক্তার ছিলেন, তারপরে সেখানে যদি আহ ওই কিডনি রোগের কথা না থেকে এরকম থাকে, ওনার বাড়ি অমুক জায়গায়, ওনার বয়স অমুক জায়গায়, তাহলে বয়সেরটা আগে বসবে, বাড়িরটা পরে বসবে। তারপরে উনি পেশাগতভাবে অন্য কিছু যদি থাকে বা অন্যান্য কিছু যদি থাকে, মানে গল্পের সিরিয়ালটা মেনটেন করা। এটার উদ্দেশ্যে এবার আমরা কিছু নিয়ম নীতি বলবো। ওকে, তাহলে এবার একটা রুল লেখা যাক। খাতার মধ্যে 1 নাম্বার দিয়ে লিখবেন, 1 নাম্বার দিয়ে রাখেন, আমরা বলতেছি। এখানে এই গল্পটা 1.5 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে সাজানো লাগবে আপনাকে। কতটা তাড়াতাড়ি করা লাগতেছে, তো 1.5 মিনিটের মধ্যে আপনার কেমনে সাজাবেন এটা, সিরিয়ালটা ধরে রাখেন। মানে উল্টাপাল্টা কাজ করা যাবে না। প্রথম কাজ কি, এই গল্পের প্রথম বাক্য বের করে ফেলা। এখানে 4টা বাক্য আছে, আপনার কাজ তো প্রথম বাক্যটা প্রথমে বের করা। এবার প্রথম বাক্য বের করার কিছু নিয়ম নীতি লিখে রাখতে পারেন। প্রথম বাক্য, বুঝেন, এই গল্পের প্রথম বাক্য, তার মানে এই বাক্যের পূর্বে আর কোনো বাক্য নাই, এই জন্য এটার নাম প্রথম বাক্য। যেহেতু প্রথম বাক্যের পূর্বে কোনো বাক্য নাই, সেহেতু প্রথম বাক্যের শুরুতে কোনো কানেক্টর নাই। আরেকবার বলি, আমরা সেন্টেন্স কানেক্টর ব্যবহার করা শিখছি। সেন্টেন্স কানেক্টর কখন ব্যবহার করি? একটা বাক্য লিখার পরে তারপর একটা কানেক্টর দিয়ে নতুন একটা বাক্য লিখি। যেমন মিস্টার ডেভিড একজন ডাক্তার, তারপরে কি বলি? এডিশনালি, অথবা বলি মোরওভার, অথবা বলি এন্ড তিনি এটা করেন। পরের লাইনে গিয়ে কি বলি? মোরওভার মিস্টার ডেভিড একটা চ্যারিটিও চালায়।
এডিশনালি মিস্টার ডেভিড ওটা ওটা করে। বাক্যের মাঝখানে জোড়া দেওয়ার জন্য এগুলা ব্যবহার করি। কিন্তু শুরুতেই কি আমরা বলি, প্রথম বাক্যেই কি বলি এবং মিস্টার ডেভিড একজন ডাক্তার? কারণ প্রথম বাক্যের আগে তো কোনো বাক্যই নেই, তাহলে ওখানে বাক্যের শুরুতে এবং দেওয়াটার কোনো দরকার নেই। তাহলে কানেক্টর গুলো সাধারণত ব্যবহার করা হয় দ্বিতীয়। তাহলে আপনি খাতায় এটা লিখতে পারেন, প্রথম বাক্যের শুরুতে কোনো কানেক্টর থাকবে না, অর্থাৎ বাক্যের শুরুর দিকে আপনার এডিশনালি, মোরওভার, ফার্দারমোর ইত্যাদি টাইপের কোনো কানেক্টর রাখবেন। তাহলে তো সেটা প্রথম বাক্য হলো না। তাহলে যখন আপনি প্রথম বাক্য সিলেক্ট করবেন, যখনই দেখবেন প্রথম বাক্যের মানে যখনই দেখবেন বাক্যগুলোর কোনো বাক্যে প্রথমে কানেক্টর আছে বাদ, পরেরটা চলে যান, পরেরটা চলে যান, সময় বাঁচান। 1.5 মিনিটে আপনার এত টাইম নেই। ওকে, এই জন্য রিঅর্ডার প্যারাগ্রাফে একটা ভুল করা যাবে না। আমার কথাটা বুঝেন, রিঅর্ডার প্যারাগ্রাফে এই ভুলটা করবেন না। কোন ভুলটা? এখানে গল্পের প্রথমেই যদি 4টা বাক্য পড়ে নেন, হয়তো কেউ এভাবে করতে পারে বা করার চেষ্টা করতে পারেন, প্রথমে যদি 4টা বাক্য পড়ে নেন সময় নষ্ট হবে। আপনার কাজ প্রথমে ধরেই প্রথম বাক্য বের করা। যদি দেখেন যে প্রথম বাক্যের শুরুতে কানেক্টর আছে, এই বাক্য পড়ার দরকার নেই আপনার। আপনি তো জানেন এটা কখনোই প্রথম বাক্য হবে না, বাদ। কারণ 1.5 থেকে 2 মিনিটে আমাদেরকে রিডিং এ প্রচুর পরিমাণে টাইম টাইম স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে হবে, রাইট? এই জন্য আমরা টাইম স্টাডি করছি প্রথম ক্লাস। তাহলে এখানে আমাদের প্রথম কাজ কি? প্রথম বাক্য বের করা। এটা করতে গিয়ে কেউ সকল বাক্য পড়বেন না, এগুলো কিন্তু মাথায় রেখেন। তাহলে দেখবেনটা কি, যে বাক্যের শুরুতে কানেক্টর আছে ওটা বাদ, ওটা প্রথম বাক্য হবে না, তাহলে ওটা পড়ার দরকার নেই, সময় নষ্ট হবে, বাদ। এবার আরেকটা বিষয় হলো, অনেকে বলবে এরকম যে প্রথম বাক্যটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা একটা স্বাধীন বাক্যের মতো, ইত্যাদি ইত্যাদি। আমি পুরোটাকে গুছায় একটা জিনিস বলি, প্রথম বাক্যটা পত্রিকার শিরোনামের মতো। এটা মাথায় রাখবেন, পত্রিকার শিরোনাম, এটা মাথায় রাখেন, তাহলে সহজে আপনি প্রথম বাক্যটা বের করতে পারবেন। আর প্রথম বাক্যটা সবাই বের করতে পারে, সমস্যাটা হয় পরের গুলাতে। প্রত্যেকটা গল্পের প্রথম বাক্যটা সবাই বের করে ফেলতে পারে, এটা ইজি থাকে যদি আপনি মাথায় রাখতে পারেন এটা একটা পত্রিকার শিরোনামের মতো। অর্থাৎ এই 4টা বাক্যের মধ্যে একটা বাক্য এমন আছে যে বাক্যটা পড়লে একটা পত্রিকার শিরোনাম শিরোনাম ফিলিং পাবেন আপনি। আপনি শুধু মাথায় রাখেন পত্রিকার শিরোনাম, অর্থাৎ পত্রিকার মধ্যে বড় করে মোটা করে হেডিং লেখা থাকে যে এত কোটি টাকা আত্মসাৎ 3 দিনের মাথায়, তারপরে গিয়ে বিস্তারিত লেখে, তারপরে হেডিং এ লেখা থাকে এরকম করে বড় করে, এক ভাই নাকি জানি বলছিল যে কি জানি 10 মিনিটেই চিকেন কারি, তারপরে গিয়ে ভিতরে বিস্তারিত লেখে গতকাল রাত থেকে মেরিনেট করে রাখা মুরগি, কিন্তু ওটার বলে নাই গতকাল রাত থেকে আজকে পর্যন্ত 6 ঘন্টা করে মেরিনেট করে রাখছে, কিন্তু উপরে লিখছে 10 মিনিটেই চিকেন কারি। এটা একটা ইয়েতে শুনছিলাম, কমেডিতে এক ভাই বলছিল। সো হেডিং বিষয়টা এরকম টাইপের, এটা পত্রিকার শিরোনামের মতো। এই কথাটা শুধু মাথায় রাখবেন। আর একটা জিনিস, শুরুতে কোনো কানেক্টর থাকবে না, আপনি এইটুকু মাথায় রেখেন। তার পাশে আরেকটা পয়েন্ট লিখবেন, ব্যক্তি জীবনীর ক্ষেত্রে প্রথম বাক্য ব্যক্তির নাম দিয়ে পরিচয় দেওয়া হয়। ব্যক্তি জীবনীর ক্ষেত্রে প্রথম বাক্যে ব্যক্তির নাম সহ পরিচয় থাকবে। একটু আগে একটা দেখছেন না, প্লেটো, সেটা তো একটা মানুষের, এটা তো মানুষের না, এটা তো পানির। পানি তো আর মানুষ না। ওকে, তাহলে এটা জানলেন, পিটিতে রিঅর্ডার প্যারাগ্রাফে ব্যক্তি জীবনী আসতে পারে। যদি ব্যক্তি জীবনী আসে ওখানে মানুষের নাম টাম লেখা থাকবে, তাহলে ব্যক্তি জীবনীর ক্ষেত্রে শুরুতেই আপনি খুঁজবেন কোন বাক্যে ব্যক্তির নাম সহ পরিচয় দেওয়া হয়েছে। গট ইট? যদি দেখেন ব্যক্তি জীবনী, তাহলে আর অন্য কিছু চিন্তা করবেন না, কোনো কানেক্টর ফানেক্টর কিচ্ছু চিন্তা করবেন না। কারণ ব্যক্তি জীবনের প্রথম বাক্যে ব্যক্তির নাম দিয়ে পরিচয় দিতেই হবে। যেমন আমরা বলেছি মিস্টার ডেভিড একজন ডাক্তার, এখানে মিস্টার ডেভিড তার নাম দিয়ে পরিচয় দিছে, তিনি একজন ডাক্তার। তারপরের বাক্যে গিয়ে লিখবে সে এটা করে, তিনি ওটা করে, তিনি সে ওগুলা পরের বাক্যে বলবে। প্রথম বাক্যে তিনি দিয়ে হবে না, তিনি একজন ডাক্তার। তাহলে কেমনে হলো? প্রথম বাক্যে যদি বলা হয় তিনি একজন ডাক্তার, তাহলে কোশ্চেন হবে তিনিটা কে? সো ব্যক্তি জীবনীর ক্ষেত্রে রিঅর্ডার প্যারাগ্রাফে আপনি প্রথম বাক্য খুঁজবেন যেই বাক্যে ব্যক্তির নাম দিয়ে পরিচয় দিছে ওইটাই, আর অন্যদিকে তাকানোর দরকার নেই। এটা তো আর ব্যক্তি জীবনী না, এটাতে খুঁজবেন কানেক্টর আছে নাকি শুরুতে, কানেক্টর থাকলে দিবেন বাদ। শুধু মাথায় রাখবেন এটা পড়তে পত্রিকার হেডিং এর মতো বা পত্রিকার শিরোনাম শিরোনাম একটা ভাব আসবে। এবার আপনি 4টা বাক্য দেখেন,
কোথাও কানেক্টর থাকলে বাদ রাখেন, আর বাক্য চারটা পরে বলেন কোনটা আপনার কাছে পত্রিকার শিরোনামের মতো লাগে। মানে এই গল্পের একটা টাইটেল তৈরি, টাইটেল না মানে গল্পের শুরুর সেন্টেন্সটা আর কি, স্টার্টিং সেন্টেন্সটা পারফর্ম করেন। ওকে, আমরা লিখছেন অনেকেই, ম্যাক্সিমাম জন চার, দুই একজন অন্যদিকে কেউ আছে। আচ্ছা, অনেকে লিখছে চার, কেউ লিখছে তিন, ম্যাক্সিমাম জন চার। অলরাইট, নো প্রবলেম, চার তিনের মধ্যে খেলা আছে, থাকুক। এবার আসেন আমরা দিলাম চারে কি আছে দেখা যাক। এভরিবডি নিডস ফ্রেশ ওয়াটার, প্রত্যেকের বিশুদ্ধ পানি দরকার। আরেকজন বলছে তিন, তিন হলো এটা, তাহলে তিনেরটা একটু পড়ি। অফ দ্য টোটাল সাপ্লাই অফ দ্য ওয়াটার অন দ্য আর্থ, পৃথিবীতে যেই পরিমাণ পানির সাপ্লাই আছে মাত্র 3% পানি হচ্ছে ফ্রেশ। ওকে, আচ্ছা, and most of this is stored at ice, আচ্ছা, snow and the poles or so deep under the surface. ওকে, ওখানে বলছে পানির পরিমাণের কথা এবং বলছে পৃথিবীতে যত পানি আছে তার মাত্র 3 ভাগ পানি বিশুদ্ধ। আবার ওই বিশুদ্ধ বেশিরভাগ পানি জমে আছে মেরু অঞ্চলে বরফ হিসাবে। পোল মানে মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু, পৃথিবীর দুইটা মেরু আছে, নর্থ পোল সাউথ পোল। সো এই দুই পোলসের মধ্যেই হচ্ছে প্রচুর পরিমাণে বরফ আছে, বিশুদ্ধ পানিগুলো ওইদিকে জমা। আরেকবার বলছে যে অর অথবা ইজ সো ডিপ আন্ডার দ্য সারফেস, সারফেস মানে ভূপৃষ্ঠ, পৃথিবীর উপরিভাগ, অথবা যে বিশুদ্ধ পানি বাকি আছে সেগুলো আবার ভূপৃষ্ঠের অনেক নিচে থাকে। মানে হচ্ছে আপনার গ্রামের দিকে ডিপ কলে পানি তোলে না, 60 ফিট 80 ফিট মাটির নিচে থেকে, ওই পানিগুলো। এই জন্য গ্রামের দিকের পানিগুলোতে ওয়াটার পিউরিফায়ার লাগে না, যেটা শহরের দিকে লাইনের পানিতে লাগে আর কি। গট ইট? সো এই জন্য এখানে বলছে পানির পরিমাণ, আচ্ছা গেল। আর এখানে বলছে এভরিবডি নিডস ফ্রেশ ওয়াটার। ওকে, এইখানে বলছে ফ্রেশ ওয়াটারের পরিমাণ, আর এখানে সে বলছে প্রত্যেকের বিশুদ্ধ পানি দরকার। দুটা যদি আপনি একসাথে পড়েন, যখন আপনি বলবেন প্রত্যেকের বিশুদ্ধ পানি দরকার, তার মানে এখানে বিশুদ্ধ পানিটাকে পরিচয় দিলেন প্রথমে। তারপরে গিয়ে আপনি বলতে পারেন হ্যাঁ পৃথিবীতে যত পানি আছে তার সব কিন্তু বিশুদ্ধ না। তার মানে প্রথমে তো আপনাকে বলতে হবে বিশুদ্ধ পানিটা কি। বিশুদ্ধ পানি ওই পানি যেটা সবার দরকার, তারপরে গিয়ে আপনি বলতে পারেন পৃথিবীতে যেই পানি আছে তার মাত্র 3 ভাগ পানি বিশুদ্ধ। মানে বিষয়টা হলো এরকম, এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে, এই গ্রামে যত মানুষ আছে তার 3 ভাগ মানুষ চোর। কিন্তু প্রথমেই যদি আপনি বলতেন এই গ্রামের যত মানুষ আছে তার 3 ভাগ চোর, পরে গিয়ে যদি বলেন এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে, তাহলে বাক বাক মানে গল্প হবে, কিন্তু ওই যে বলছি গল্পের সিরিয়াল ওইটা তৈরি হবে না। প্রথমে বলতে হবে গ্রামে চোরের উৎপাত বেড়ে গেছে, তারপরে না মানুষ জিজ্ঞেস করবে এই গ্রামে কারা চুরি করে, তখন বলবেন যে এই গ্রামের যত মানুষ আছে তার 3 ভাগ মানুষ চুরি করে। সঠিক? সো প্রথমে আপনারে বলতে হবে প্রত্যেক মানুষের বিশুদ্ধ পানি দরকার, needs, তারপরে না আপনি গিয়ে বলবেন যে বিশুদ্ধ পানির বিশুদ্ধ পানি দিয়ে কি হবে না হবে, বিশুদ্ধ পানি কই আছে, 3 ভাগ আছে না কত ভাগ আছে। আগে তো বিশুদ্ধ পানির পরিচয়টা দিবেন, হেডিংটা তো তৈরি করতে হবে। ম্যাক্সিমাম জন চার বলেছে, ওকে, তাহলে চার দিলাম। এবার আসেন আমাদের কন্টেক্সচুয়াল এবিলিটি তৈরি করেন। আমি তো অলরেডি আপনাদের 2টা ভিডিও দিছি নকুল সাহেবের, ওগুলা দেখে নিন। ওখানে বিভিন্ন শর্টকাট দেওয়া থাকে, কিন্তু ওই শর্টকাট সবসময় আপনি কাজে লাগাইতে পারবেন না। মূল থিম হচ্ছে বাক্য একটা পড়বেন, 1.5 মিনিটের মধ্যে খালি থিঙ্ক করবেন এই বাক্যে কি বলছে, এটার উপর নির্ভর করে পরেরটা দিবেন। এবার এখানে বলছে এভরিবডি নিডস ফ্রেশ ওয়াটার, রিডিং এক্সপিরিয়েন্স থেকে বলেন তো, আপনার মাথায় এখন একটা কোশ্চেন জাগবে। রিডিং এক্সপিরিয়েন্সটা এইভাবে তৈরি করবেন, নোট করে রাখেন। প্রথম বাক্য বের হলো, বাক্যটা বলবেন এভরিবডি নিডস ফ্রেশ ওয়াটার, প্রত্যেকের বিশুদ্ধ পানি দরকার। এবার আপনার মাথায় একটা কোশ্চেন আসতেছে, বিশুদ্ধ পানি দরকার, কেন দরকার, কি করবেন পানি দিয়ে। এইভাবে আপনি নিজেরে কোশ্চেন করে করে পরের বাক্যে নিতে পারবেন। অথবা ওই যে ওখানে বলছি যে এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে, তখন এখানে আপনার বিভিন্ন ধরনের কোশ্চেন জাগবে যে এই তাইলে চোরের উৎপাত বাড়ছে, তাহলে এলাকায় চুরিগুলা কে করে রে, রাইট? তখনই আপনি বলবেন এই এলাকার এত ভাগ মানুষের মধ্যে 3 ভাগ মানুষ চোর আছে, তারাই করে। সো এভরিবডি নিডস ফ্রেশ ওয়াটার। এবার নিজের একটা কোশ্চেন আসবে অটোমেটিক্যালি, প্রত্যেকের বিশুদ্ধ পানি দরকার, ওকে, কেন দরকার, কেন দরকার। এবার আপনি উত্তর বের করেন, ওটাই কন্টেক্সচুয়াল এবিলিটি। কেন দরকার, এই কেন দরকারের পিছনের উত্তরটা বের করবেন। তাহলে গিয়ে আপনি এখানে ট্রিক করার কোনো দরকার নেই।
যেটাকে আমরা বলছি গল্পের সিরিয়ালটা তৈরি করার জন্য। ওই যে বললাম যে শুক্কুর আলী বিদেশে সিমেন্টের কারখানায় কাজ করে, তারপরের প্রশ্ন আপনার কি, কয় টাকা কামায়, নাকি এরপরে গিয়ে বের হবে সে মাসে লক্ষ টাকা কামায়, ওইটা আসবে এরপরে। প্রত্যেকটা লাইনের পিছনে একটা কোয়েশ্চেন আছে, যদি ওই কোয়েশ্চেনটা ধরতে পারেন তাহলে অর্থ বুঝলে ওই উত্তরটা বের করা যায়। এইটাই সামগ্রিকভাবে রিডিং এক্সপিরিয়েন্স। কিন্তু অর্থ এখানে না বুঝলে উই আর ভেরি সরি, এটা বারবারই বলছি, কারণ এখানে অর্থ না বুঝলে আপনি কি বলতেছে সেটা তো বুঝবেন না। তখন আপনার কাজ ওই মুখস্থ করে আসতে হবে সবগুলা, যদি কমন পড়ে, যদি কমন পড়ে আর কি। ওকে, 4-এর পরে প্রশ্নটা করেন নিজেরে, হ্যাঁ, কি করবেন পানি দিয়ে? প্রত্যেকের পানি দরকার। এবার নিজেরে কোয়েশ্চেন করেন, পানি দিয়ে কি করবেন? এবার উত্তর বের হয়ে যাবে। এবার কেউ কেউ বলছে 2 নাম্বার। ওকে, কেউ কেউ বলছে 2 নাম্বার, হ্যাঁ, ম্যাক্সিমাম জন 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, কেউ 4 নাম্বার। ওকে, তাহলে 2 আগাই। 2 নাম্বারে কি বলছে? উইদাউট ওয়াটার, পানি ছাড়া, পিপল মানুষ, এনিমেলস গাছপালা, এন্ড এবং প্ল্যান্টস গাছপালা, এনিমেলস পশু পাখি, ক্যানট লিভ। দেখে রাখেন, রাইটিং এর সময় ক্যানট লিখতে গেলে একসাথে লিখতে হয়, হ্যাঁ, দেখা হয়েছে তাই না? এই যে, আর ক্যানট ছাড়া বাকিগুলো আলাদা আলাদা লিখতে হয়। ডো নট, হ্যাভ নট, হ্যাজ নট, ইজ নট, ওগুলা কিন্তু আলাদা আলাদা। আর ক্যানট কিন্তু একটা শব্দ, মাথায় রেখেন। ক্যানটকে আবার স্পেস দিয়ে লিখেন না, ভুল হবে কিন্তু। হুম, আচ্ছা, এবার বলা হচ্ছে উইদাউট ওয়াটার, পানি ছাড়া, পিপল মানুষ, এনিমেলস জীবজন্তু, অ্যান্ড প্ল্যান্টস ক্যানট লিভ। পানি ছাড়া, হ্যাঁ, পানি ছাড়া জীবজন্তু গাছপালা বাঁচতে পারে না। তাহলে আমার প্রশ্নের উত্তর পাওয়া গেছে। প্রথমে বলছিলেন পানি দিয়ে কি করবেন, তাহলে এবার বলছে পানি কেন দরকার, আপনি বলছেন যে পানি ছাড়া মানুষ বাঁচবে না, তাই দরকার, মিলছে তো। এবার আগের বাক্য বাদ দিবেন। হুম, আগেরটা বাদ। আমার থিমটা বুঝেন, মূল থিমটা হলো এটা। চুরি চামারি ওগুলা পরের বিষয়, মানে ট্রিক, কি বলে, শর্টকাট স্ট্র্যাটেজি, ওগুলা পরের বিষয়, ওগুলো সব সময় কাজ করবে না। মেইন থিমটা এটা, প্রথম বাক্য বের হলো, বের হলো। এবার প্রশ্ন করলেন এই বাক্যের অর্থের পিছনে একটা কোশ্চেন থাকবে, এবার ওই বাক্য বাদ, এবার এই বাক্যের অর্থের পিছনে প্রশ্ন থাকবে। ধরেন ব্যাপারটা এই টাইপের যে উম, অমুক জায়গায় গেলে কেউ বাঁচে না, অটোমেটিক্যালি নিজেদের ব্রেনে মানে একটা অটোমেটিক্যালি একটা আশা থাকে যদি কেউ বেঁচে আসতো। ধরেন এরকম একটা ভূমির কথা বললেন যে ওই দ্বীপে কেউ ঢুকলে সে আর বাঁচে না, তখন দেখবেন অটোমেটিক্যালি অন্তরে ফিল হবে, ইস, একটা লোক যদি বাঁচতো, বা কে বাঁচতে পারে ওখানে। এখানে বলছে উইদাউট ওয়াটার, পিপল, অ্যানিমালস এন্ড প্ল্যান্টস ক্যান নট লিভ। পানি ছাড়া গাছপালা জীবজন্তু বাঁচে না। এবার নিজের মধ্যে অটোমেটিক্যালি কোশ্চেন করতে পারেন, পানি ছাড়া যে বাঁচে না তুমি বললা, তাইলে পানি, পানি ছাড়া আর কেউ আছে নাকি যে বাঁচে? এখানে তো বলছে সে বাঁচে না। এইবার বাকি 2 বাক্যের মধ্যে দেখতে হবে বাঁচা মরা রিলেটেড কথা কোথায় আছে। অর্থাৎ এই বাক্যে যা আছে ওই বাক্যে তাই আছে। এই বাক্যে আছে পানি দরকার, এই বাক্যে আছে দরকার দিয়ে সে কি করবে, গেল। এবার বলছে দরকার এই জন্য ভাই পানি ছাড়া বাঁচবে না। তাহলে এবার বাকি 2 বাক্যের মধ্যে কোন কোন একটা বাক্য আছে যেখানে বাঁচা মরার আলাপ আছে। পানি ছাড়া মানুষ গাছপালা বাঁচে না, তাহলে ওই পিছনের কোয়েশ্চেনটা কি, পানি ছাড়া আর কেউ বাঁচে নাকি? এবার দেখেন বাকিগুলোর সাথে বাকি 2টা পরে কোনো বাঁচার প্রশ্ন বের করতে পারেন নাকি, বাঁচার উত্তর বের করতে পারেন নাকি। এটা হলো কন্টেক্সচুয়াল এবিলিটি দ্বারা কোশ্চেন সলভ করা। আচ্ছা, কেউ কেউ বলছে 1 নাম্বার, কেউ কেউ 3 নাম্বার। আচ্ছা চলেন আমরা আগাই, দুটাই তো রয়েছে। এবার 1 নাম্বার আর 3 নাম্বার। 3 নাম্বারটা তো পানির পরিমাণ, গেল, আমরা সেটা শুনছি, রাইট? এখানে বাঁচা মরার কিছু আমরা দেখি নাই, সব পানির পরিমাণ দেখেন। পানির টোটাল সাপ্লাই অফ দা ওয়াটার, 3% পানি ফ্রেশ, বরফ হয়ে জমে আছে, মাটির নিচে থাকে গ্রামের দিকে, যেগুলো আমরা সব সময় পাই না। এখানে কিন্তু কোনো বাঁচা মরার কথা নেই। এটাতে আছে নাকি, although a few plants and animals can make do with salt water। এই মেঘডুর অর্থ জানলে আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যেতেন, কোন রকম বেঁচে থাকা। ধরেন আপনি মেঘডুর ফ্রেজটার অর্থ জানেন না, সমস্যা নেই। যদিও এ ফিউ প্ল্যান্টস, অল্প কিছু গাছপালা, এবং অ্যানিমালস, মনে আছে আপনাদের একটা ক্লাসে পড়েছিলাম, এ ফিউ আর শুধু ফিউর পার্থক্য আমরা দেখছিলাম ফিল ইন দা ব্ল্যাঙ্কস লিসেনিং এর ক্লাসে, তাই না? আমরা বলছিলাম শুধু ফিউ মানে অল্প, একেবারেই অল্প, আর মানে নাই বললেই চলে। আর এ ফিউ মানে
হাতে গোনা আর কি, টুকটাক। দুটাই অল্প, একটা অতি অল্প আর একটা অল্প। অল্প কিছু গাছপালা, এ ফিউ প্ল্যান্টস, হাতে গোনা কয়েকটা গাছপালা, সকল গাছপালা না, অ্যান্ড এনিমেলস, সকল জীবজন্তু নয়, ক্যান মেক ডু উইথ সল্ট ওয়াটার, লবণাক্ত পানির সাথে টিকে থাকতে পারে অল্প কিছু গাছপালা এবং অল্প কিছু প্রাণী। তাহলে এখানে টিকে থাকা, বাঁচার সাথে একটা সম্পর্ক আসছে। এটা হইতে পারে কারণ এটাতে যেহেতু কোনো বাঁচার আলাপ নেই। অল হিউম্যানস নিড এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ফ্রেশ ওয়াটার ইফ দে আর স্টে টু ফিট অ্যান্ড হেলথি। যদি সকল হিউম্যান হেলথি এবং ফিট থাকতে চায় তাহলে তাদের দরকার অনবরত বিশুদ্ধ পানির সরবরাহ। তার মানে আপনাকে নিয়মিত বিশুদ্ধ পানি পান করতে হবে। মানে এখানে বাঁচা মরার কিছু নেই, এটাতে আছে টিকে থাকা, তার মানে পানি ছাড়া ওরা টিকে না। আর বাঁচা যে কথা, টিকে থাকা তো একই কথা, ক্যানট লিভ মানে বেঁচে থাকতে না পারা, মানে টিকে থাকতে না পারা। আর এখানে বলছে কিছু গাছপালা লবণাক্ত পানির সাথে টিকে থাকতে পারে, তাহলে ওটার সাথে সম্পর্ক থাকার কারণে এটা উঠবে উপরে আর ওটা অটোমেটিক্যালি নিচে। দেখা যাক অ্যান্সার। 4-2-1-3, 4-2-1-3, গুড। তাহলে এখানে আমরা কোন থিমটা ডেভেলপ করলাম? রিঅর্ডার প্যারাগ্রাফের মূল থিমটাই হলো এটা। আপনি প্রথম বাক্য পড়বেন, অর্থ বুঝতে পারলে আপনার আর কিছু দরকার নেই। আর ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই বাক্যটার সাথেই সম্পর্ক আছে তার পরেরটা। এভরিবডি নিডস ফ্রেশ ওয়াটার, প্রত্যেকের বিশুদ্ধ পানি দরকার। কি করবেন পানি দিয়ে? একটা কোয়েশ্চেন আছে প্রত্যেক বাক্যের পিছনে। প্রত্যেকটা বাক্যের পিছনে এই কোয়েশ্চেনটা তৈরি করতে পারলে উত্তরটা তাড়াতাড়ি বের করা যায়। আর যদি দেখেন কোয়েশ্চেনটা আপনি সবসময় করতে পারতেছেন না, কন্টেক্সচুয়াল এবিলিটি সবসময় কাজ করে না, তখন কি করবেন? তখন শুধু এইটুকু মাথায় রাখেন, যখন ঝটপট করে তাড়াহুড়া করে অ্যান্সার করবেন তখন এই স্ট্র্যাটেজিটা মাথায় রাখবেন। কি এটা? একটা লাইন তো বের করলেন, এবার ওই লাইনটা পড়ে ওই লাইনের মধ্যে আছে এমন কোন শব্দ পরের লাইনে বেশি আছে সেটা আগে দিবেন। ধরেন এই লাইনের মধ্যে আপনি দেখলেন আছে, ধরেন আহ এটা কখন আন্দাজে যখন দেখাবেন, সময় যখন হাতে থাকবে না তখন। এটা কিন্তু কোনো পিওর স্ট্র্যাটেজি না, এটা হলো ঝড়ে বক মরে মাঝে মাঝে মরে। ধরেন এই লাইনের মধ্যে দুইবার লিখা আছে ডেভিড, ডেভিড ডেভিড লিখা আছে এই লাইনে, আরেক লাইনে একবার লিখা আছে ডেভিড, আরেক লাইনে তিনবার লিখা আছে ডেভিড। আপনি ওই ডেভিডের পরে তিনবার ওয়ালা ডেভিডটা উঠাবেন আগে। বিষয়টা কোন কোন অ্যাঙ্গেল থেকে? কারণ আমরা এটা জানি যে আগের বাক্যে যেটা নিয়ে গল্প করে ঠিক পরের বাক্য ওইটার উপর নির্ভর করেই হয়। যদি আন্দাজে দাগান, কখন? যখন হাতে থাকবে না সময়, তখন কিছুই পড়তে চাইতেছেন না, তাতে সময় নেই, 20 সেকেন্ড আছে, একটা রিঅর্ডার প্যারাগ্রাফ দিবেন। অথবা আপনি সময় চলে যাচ্ছে, তাড়াহুড়া করছেন, আন্দাজে দিবেন, ডিসাইড করে ফেলছেন। এট দ্যাট কেস আপনি ওখানে প্রথম বাক্যটা অন্তত বের করতে পারবেন, ওটা অন্তত করিয়েন, এইটুকু ধৈর্য রাখিয়েন। আর যদি বলেন ওটাও না পারি, তাইলে তো আপনি খেলাই পারেন না, তোর মাঠে নেমে কি করবেন? সো আমরা বিশ্বাস করে নিলাম আপনি খেলা শিখেই মাঠে আসছেন। সো প্রথম বাক্যটা বের করে নেন। এবার প্রথম বাক্যে যে সকল শব্দ আছে দেখবেন এই প্রথম বাক্যগুলোর মধ্যে কোন শব্দ কোন এক জায়গায় রিপিটেটিভ আছে নাকি, অর্থাৎ 2-3 বার করে আছে নাকি, ওটা আপনি আগে উঠাবেন। মাঝে মাঝে এটা কারেক্ট হইতে পারে, কারণ এটা তো আপনি আন্দাজে দাগাচ্ছেন, এটা তো পড়া, এটা তো আমাদের স্ট্র্যাটেজি না যে আপনি আন্দাজে দাগায় আসবেন, এটা তো ক্লাসে শেখানো হয় না। কিন্তু যদি আন্দাজে দাগানো লাগে এটা মাথায় রেখেন, যে বাক্য দিব ওই বাক্যে এমন কোন শব্দ আছে কিনা যেটা পরের বাক্যে শব্দ আছে, কোন রকম মিলাই দিতে হবে আপনাকে। আরেকটা থিওরি আছে, এখানে আছে ওয়াটার, তো আপনি ওয়াটার খুঁজতে গেলেন, অথবা এখানে আছে ফ্রেশ ওয়াটার, আপনি এবার ওয়াটার বা ফ্রেশ ওয়াটার খুঁজতে গেলেন। এবার এই বাক্যে ওয়াটার আছে, আরো একটা জায়গায় তো ওয়াটার আছে। আচ্ছা, এবার এবার আরো একটা জায়গায়ও ওয়াটার আছে, কই গেল ওটা? এখানে একটা থিম তৈরি করতে পারেন, সেটা হলো যদি দেখেন কোন বাক্যের শুরুর দিকে ওই শব্দটা আছে, আরেকটা বাক্যের শেষের দিকে আছে, এটা সবসময় সত্য না, কিন্তু মাঝে মাঝে এরকম 10টার মধ্যে 3-4টাতে এরকম হয়। প্রথম দিকের কোন একটা বাক্যে কিছু আছে, আমি সেখানে কিছুই বুঝতেছি না, কোনো অর্থ টর্থ পারতেছি না, এখানে এবার আমি আন্দাজে দাঁড়াবো। তখন দেখা যায় পরের বাক্যে ওই লাস্টের শব্দটাকে শুরুর দিকে টেনে নিয়ে আসে। এটাকে অনেকে এইভাবে বলে যে আগের বাক্যের অবজেক্ট পরের বাক্যের সাবজেক্ট বানায়। এটাতে এটা করছে, যেমন এখানে এভরিবডি নিডস ফ্রেশ ওয়াটার, এখানে আবার নিয়ে আসছে ওয়াটারকে শুরুতে, উইদাউট ওয়াটার। প্রত্যেকের বিশুদ্ধ পানি দরকার, কি দরকার? বিশুদ্ধ পানি দরকার। এবার আবার এই বিশুদ্ধ পানি বা ওয়াটার যেটা, এটারে বানাইছে এই বাক্যের শুরুতে। এটা অনেকে এরকম বলবে, কিন্তু আমি এটা বারবারই বলতেছি, এটা সবসময় কারেক্ট হবে না। এগুলা সবই হচ্ছে যখন আপনি আন্দাজে দাগাবেন তখন এই 2-3টা ফলো করতে পারেন, কিন্তু অলওয়েজ এটা রাইট হবে না।
এটা কোনো স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে না, কিন্তু আন্দাজে দাগাইলে মাঝে মাঝে কারেক্ট হয়। যেহেতু আমি আন্দাজেই দাগাবো, এই তিনটা জিনিস মাথায় রাখেন। নাম্বার ওয়ান, যখন আপনি একদম আন্দাজে দাগাতে যাচ্ছেন, আগের বাক্যের এমন কোন শব্দ পরের কোনো বাক্যে দুইবার তিনবার আছে নাকি দেখবেন। মাঝে মাঝে ভুলও হবে, কিন্তু 10টার মধ্যে 3-4টাতে আবার সঠিক হয়। নাম্বার টু, আপনি আরেকটা জিনিস ফলো করতে পারেন, আগের বাক্যের লাস্টের একটা বা দুইটা শব্দের দিকে তাকাবেন। এবার ওই একটা বা দুইটা শব্দ পরের বাক্যগুলার কোন বাক্যটাতে শুরুর দিকে আছে, এটা মাঝে মাঝে একটু বেশি কারেক্ট হয়। যেমন এটাতে ওইটা আবার কাজ করছে। এভরিবডি নিডস ফ্রেশ ওয়াটার, আপনি এটার অর্থ বুঝতেছেন না। এবার আপনি লাস্টের একটা বা দুইটা শব্দের মধ্যে চলে আসেন। লাস্টে আছে কি ওয়াটার, এই পাশে আছে ফ্রেশ ওয়াটার। ফ্রেশ, একটা বা দুইটা শব্দ দেখেন, ফ্রেশ ওয়াটার অথবা ওয়াটার, যে কোনো একটা ধরলে এলো, দুটো একই তো কথা, বিশুদ্ধ পানি বা পানি। এবার আপনি বাকিগুলা, মানে আপনি তো অর্থ কিছু বুঝতেছেন না, তাড়াতাড়ি খালি পরে পরে দেখায় যাবেন। এবার দেখবেন এরকম করে শুরুর দিকে কোনটাতে আপনার কাছে ওয়াটার আছে বা ফ্রেশ ওয়াটার আছে, ওটা দিবেন তাড়াতাড়ি। এবার আসেন এইবার লাস্টেরটায়। লাস্টেরটা এসে দেখলেন এখানে আছে ক্যানট লিভ, পারে না বাঁচতে। এবার এই বাকি দুই বাক্যের মধ্যে দেখবেন বাঁচা মরা নিয়ে কোথার মধ্যে ওয়ার্ড আছে কিনা, তারপরে ওটার উঠাই দিবেন। মানে আগের বাক্যের লাস্ট, বাকি তিন বাক্যের মধ্যে খুঁজবেন ফার্স্টের দিকে। ফার্স্টের দিকে না থাকলে পরে বাক্যের শেষের দিকে যাবেন। এবার দ্বিতীয় বাক্য বসলো, এবার আপনি আবার দ্বিতীয় বাক্যের লাস্টে আসবেন। লাস্টে এসে এখানে বলছে ক্যানট লিভ, বাঁচতে পারে না, তাহলে বাঁচা মরা খুঁজবেন আবার বাকি দুই বাক্যে। মানে আগের বাক্যের লাস্টের থিমটা পরের বাক্যগুলাতে খুঁজে দিবেন আন্দাজে দাগানোর সময়। এটা মোটামুটি বাকি সকল আন্দাজের স্ট্র্যাটেজির থেকে একটু বেশি কাজ করে, কিন্তু এটা দিয়ে আপনি 100 ভাগ সফল হতে পারবেন না। মাঝে মাঝে এটা দিয়ে সফল হওয়া যায়। আরেকবার বলছি, প্রথম বাক্যটা বের করে তার লাস্টে চলে যাবেন। লাস্টে একটা বা দুইটা শব্দ দেখবেন, সেখানে পানির কথা থাকবে, কোনো জায়গায় আপনার কোনো আহ, কোনো জায়গায় কোনো প্রাইজ মানির কথা থাকবে, এরকমও দুই একটা আছে, কোনো জায়গায় কোনো বিজ্ঞান প্রজেক্টের নাম থাকবে। মানে লাস্টে আপনি মোটামুটি একটা নাউন পাওয়া যায়। আচ্ছা যাক, গ্রামাটিক্যালি না যাই। সো লাস্টের একটা বা দুইটা শব্দ আপনি খুঁজবেন বাকি বাক্যগুলো শুরুর দিকে, যেটাতে শুরুর দিকে পাবেন ওটাতে তাড়াতাড়ি দিবেন। আবারও বলছি, এগুলা কিন্তু আন্দাজে আন্দাজে দাগানোর সময়। এবার দেওয়া শেষ, আবার চলে আসবেন দ্বিতীয় বাক্যের লাস্টে, আগেরটার হিসাব ক্লোজ। এবার লাস্টে এসে দেখবেন এই একটা বা দুটা শব্দ দেখবেন, এখানে বলতেছে পারে না বাঁচতে, তাহলে বাঁচার কথা এখানে আসছে। এবার বাকিগুলোতে দেখেন লাইভ কোথাও আছে নাকি। যদি দেখেন যে সরাসরি লাইভ আছে, তাহলে তো দেরি নেই, বসায় দিলেন। আর লিভ আছে সরাসরি, তাহলে তার দেরি করার দরকার নেই, ওটাই দিয়ে যাবেন। তবে ভালো হয় টুকটাক যদি একটু মানে মিনিং ধরা যায়, সে ক্যানট লিভ, অন্তত এইটুকু যদি জানেন পারে না বাঁচতে, তাহলে আপনি বাঁচা রিলেটেড কোনো শব্দ হয়তো খুঁজে পেতে পারেন। তাহলে একটু হেল্প হয়। অর্থ পারলে আন্দাজে দাগাইলেও কিছুটা হেল্প হইতে পারে। আর একেবারেই যদি কিছু না বোঝেন, তখন তো আর কিছুই করার থাকে না। খালি দেখবেন লাস্টে কি আছে, পরের বাক্যগুলোর ফার্স্টে আছে নাকি, আবার এটার লাস্টে কি আছে, পরের বাক্যগুলোর ফার্স্টে আছে নাকি, পরের বাক্যের কোথাও না কোথাও আছে নাকি, থাকলেই সেটা দিয়ে দিবেন। এটা হলো কমপ্লিটলি আন্দাজের স্ট্র্যাটেজি, বাট এটা আমাদের ক্লাসে শেখানো জিনিস না, শুধু বলে দেওয়া, বিপদে পড়লে এটা করতে পারেন। ক্লাসের থিমটা কি, অর্থ জানলে আপনি খুব ভালো। প্রথম বাক্যটা বের করলেন, হেডিং চলে গেল। এবার আপনি এটার পিছনে একটা কোয়েশ্চেন থাকবে যে এই পানি দরকার, কেন দরকার। এবার আপনি নিজেই বের করলেন যে পানি ছাড়া বাঁচবে না। এবার আপনি দেখলেন যে তাহলে আর কেউ আছে নাকি বাঁচে, এইখানেই বলছে যে কিছু গাছপালা আছে লবণাক্ত পানির সাথে টিকে থাকে, সাগরের পাড়ের গাছগুলো। তার মানে প্রত্যেকটার সাথে একটা একটা করে সিরিয়াল মেনটেন হয়েছে, আর এটা অটোমেটিক্যালি লাস্টে পড়ে গেছে। পানির পরিমাণ একটা নিজে নিজে শেষে চলে গেছে। গট ইট? এটা হলো মূল থিমটা। এখন এই থিম তৈরি করার পিছনে আমরা একটা রুল দেখাইছি, সেটা কি বলছি যে প্রথম বাক্য বের করার ক্ষেত্রে খেয়াল রাখবেন শুরুতে কোনো কানেক্টর ওয়ালা বাক্য ধরবেন না, নাম্বার ওয়ান। আরেকটা পয়েন্ট বলছি, ব্যক্তি জীবনের